have a plan for the people of my country, for my country. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। দীর্ঘ ৬,৩১৪ দিন পরে বাংলাদেশের মাটিতে তারেক রহমান সাহেবের আগমন ঘটেছে, আলহামদুলিল্লাহ। অনেকেই অবশ্য আমার এই কথাগুলো শোনার পর বিএনপি দালালের ট্যাগ দিতে পারেন, কিন্তু এতে আমার কোনো কষ্ট নাই, আনন্দ ফিল করতেছি। একজন রাষ্ট্রনায়কের সন্তান দীর্ঘ ১৭টি বছর প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন। অনেক প্রতিকূলতার পরে তিনি আসলে বাংলাদেশে আসছেন। এটা আমাদের জন্য আসলেও আনন্দের সংবাদ। আমরা চাইব তারেক রহমান সাহেব কারো ভাষায় নয়, নিজের ভাষায়, জনগণের ভাষায় কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক তাকে দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশে আসছেন। আজকে আমরা দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে তারেক রহমান সাহেব আসলে জনগণের উদ্দেশ্যে, তার নেতাকর্মীর উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন সেই ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো, তার গুরুত্বপূর্ণ বক্তব্যটি আপনাদেরকে শোনাবো। তার আগে কিছু বিষয় আপনাদেরকে বলতে চাই। বাংলাদেশে তারেক রহমান সাহেব যখন এয়ারপোর্টে আসছেন তখন তার শাশুড়ি তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। তারপরে তিনি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন তার নিরাপত্তা ব্যবস্থা সুন্দর করার জন্য, এবং তার পরবর্তীতে তিনি জুতা খুলে মাটিতে পা রেখেছেন। এটা আসলেও আমার অন্তরটা কাঁপিয়ে দিয়েছে। বাংলাদেশের মাটিতে পা রাখা এটা তার জন্য যে কতটা স্বস্তির ছিল, এটা তারেক রহমান সাহেব ছাড়া আসলে কেউ বলতে পারবে না। তারপরে তিনি ৩০০ ফিটে গিয়েছেন এবং সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটি আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। তারেক রহমান দেশে আসা নিয়ে কারা কারা খুশি হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তারেক রহমান সাহেবকে যারা ভালোবাসেন ভিডিওতে একটা লাইক দিবেন। তার বক্তব্যটি শোনানোর আগে কিছু কুচুকরি মহল তারেক রহমান সাহেবকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। এই যেমন ধরেন, তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসাকে কেন্দ্র করে তিনি নাকি ভারতের সাথে বিভিন্ন ধরনের চুক্তিতে আবদ্ধ হয়ে তিনি আসছেন, তিনিও নাকি এখন ভারতের সুরেই কথা বলবেন। আপনারাও কি এমনটা মনে করেন? একটু কমেন্ট করে জানাবেন কি কি চুক্তিতে আসছে। ইনকিলাব জিন্দাবাদ একটি ফেসবুক পেজে এমন একটা পোস্ট করা হয়েছে, আরও বিভিন্ন পেজে পোস্ট করা হয়েছে। আমি সেই চুক্তিগুলো একটু বলতেছি, দেখেন আপনারা বিশ্বাস করেন কিনা। তারপরেই আপনারা তারেক রহমান সাহেবের বক্তব্যটি একটু চালাবো। এখানে বলা হচ্ছে যে ১ নম্বর যে শর্ত আসলে ভারতের সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন যে নির্বাচনের পরে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আওয়ামী লীগের উপরে যে চলমান নিষেধাজ্ঞা আছে এটা তুলে নিতে হবে। পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে ফিরে আসলে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, এরকম একটা চুক্তিতে তারেক রহমান সাহেব নাকি স্বাক্ষর করেছেন। দ্বিতীয় যে ব্যাপারটা, যে ভারতের সম্মতি ছাড়া বাংলাদেশের ডিফেন্সের জন্য কোনো যুদ্ধ বিমান, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম ক্রয় করতে পারবে না, এমন একটি চুক্তিতেও নাকি তিনি আসলে স্বাক্ষর করেছেন। এবং তৃতীয় যে ব্যাপার, যে জামায়াতকে জঙ্গি ট্যাগ দিয়ে গণগ্রেফতার করে কারাগারে আটকে রাখতে হবে, এবং জনাব তারেক রহমান সাহেব ভারতের এই শর্ত মেনে নিয়েছেন, তাই তিনি দেশে ফেরার গ্রিন সিগন্যাল পেয়েছেন এবং ২৫ তারিখ আজকে তিনি বাংলাদেশে ফিরেছেন। এখন এই কথার সাথে আপনারা আসলে কারা কারা একমত প্রকাশ করেন? আমরা বাঙালি তো সবসময় আমরা গুতাগুতির উপরেই থাকি, ভালো জিনিসটা আমাদের চোখে পড়ে না। এখানেও নেগেটিভিটি আমাদের ছড়াতে হবে। তারেক রহমান সাহেব এতদিন পর দেশে ফিরছেন, এটাতে আমাদের আসলে আনন্দের জায়গা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। এত নষ্ট রাজনীতি আসলে বাংলাদেশ পরিবর্তন হবে কেমনে, বোঝেন নাই? তো এই হচ্ছে অবস্থা। আপনারা কি বিশ্বাস করেন যে কোনো চুক্তির বিনিময়ে তারেক রহমান সাহেব দেশে আসতেছে? একটু কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন। চলেন দেশে ফেরার পর তারেক রহমান সাহেব আসলে কি বার্তা দিল সেই ভিডিও চিত্রটি একটু না টেনে দেখতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ প্রথমেই আমি রব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে। প্রিয় ভাই বোনেরা,
আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75-এ আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে 90-এ স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি 2024 সালে, 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক, শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখনই লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে, গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, আমরা জানো হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী। আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন, তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে।
কিন্তু কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে, আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই মিলে করব কাজ। আরো সবাই মিলে করব কাজ, কর্মমোদের বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে। আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকের এই প্রিয় দর্শক মণ্ডলী, তারেক রহমান সাহেবের কথাগুলো শুনছেন। এটা আসলেও কিন্তু একটা আনন্দের সংবাদ আমাদের জন্য যে এতদিন পর তিনি দেশে ফিরছেন। শুনেন, আমি আমার পার্সোনাল একটা ওপিনিয়ন বলি। ধরেন কিছু চুক্তি বা কিছু সমঝোতার বিনিময়ে তিনি আসছেন, মুচলেখা দিয়ে তিনি চলে গিয়েছিলেন, তিনি আবার আসছেন। এটা আসলে আমি দোষণীয় কিছু দেখি না। একটা দল বাঁচাতে হলে, গণতন্ত্রের জন্য কাজ করতে হলে বিভিন্ন সময় সমঝোতা করতে হয়। এটা রাজনীতির একটা অংশ। আমার বিশ্বাস তারেক রহমান সাহেবের জীবন নিয়ে ঝুঁকি ছিল। তার বাবাকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকেও ছাড় দেওয়া হয়নি। তারেক রহমান সাহেব কি বাংলাদেশে একটা মানুষকে উড়িয়ে দেওয়া, এটা আসলে কোনো বিষয় না। সে যদি দেশ প্রধানও হয় সমস্যা নাই, উড়িয়ে দেওয়া যাবে। কারণ লেসপেন্সাররা তো এখনো আছি, তার দলেরই সব, বোঝেন নাই? এখন বিষয় হচ্ছে হয়তো বিএনপি ক্ষমতায় গেলে ১-১.৫ বছরের ভিতরে তারেক রহমান সাহেব জিনিসপাতিগুলো বুঝে উঠলে, কারণ তিনি তো এতদিন যাবৎ দেশে নাই, দেশের মানুষকে চেনে না, দেশের বিভিন্ন কিছুর সাথে তিনি আসলে সম্পৃক্ত না। তো তার কাঠামোগত উন্নতিগুলো করে তিনি তার দলের ভিতরে সেটআপ করে সবকিছু নিজের মতো করে নিয়ে হয়তো আমার বিশ্বাস যে তিনি আসলে আমাদের পক্ষে হয়ে কথা বলবেন। কিন্তু এখন আমরা যেটা আশা করতেছি তার থেকে, সেটা হয়তো আমরা পাবো না। এটা আমার ব্যক্তিগত মতামত। এটা নিয়ে আসলে কেউ নড়াচড়া কইরেন না। এটা আমার কথা। একেকজনের পার্সপেক্টিভ একেক রকম হতে পারে। তো আমার দিক থেকে আমার যেটা কথা সেটা আমি বললাম। এখন আপনারাও কি আমার কথার সাথে একমত কিনা একটু জানাবেন? কারণ হতে পারে। কারণ তারেক রহমান সাহেবের দেশে ফেরাটা তো অনিশ্চিত ছিল। তার মা যখন মৃত্যুশয্যায়, তখন তিনি বলছেন যে, "দেশে ফেরাটা আমার হাতে না।" এটা কিন্তু জনমনে অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছিল। তো সেইখান থেকেই কিন্তু আসলে এই কথাগুলো আসতেছে যে তিনি আসলে চুক্তিবদ্ধ হয়ে বা ভারতের কোনো শর্ত মেনে নিয়ে তিনি আসলে দেশে আসছেন কিনা। আমরা এরকমও সংবাদ পাইছি যে ভারতের কিছু নিরাপত্তা কর্মীরা আসতেছেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। এরকমও আসলে কি বলবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ। তো যাই হোক, তারেক রহমান সাহেব দেশে ফিরছেন, এটা আমাদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতকে দীর্ঘায়িত করুক এবং দেশের জন্য, জনগণের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।